আপনার কথা বলেন না। হ্যাঁ, আমরা লাইভে যাচ্ছি। সো এক সেকেন্ডের মধ্যে চলে যাবে, আমি আপনাদের জানাচ্ছি। আমার লাইভ যাচ্ছে না, দেখি সময় লাগতেছে, মনে হয় ইন্টারনেট স্লো মনে হয়। অস্ট্রেলিয়াতে ইন্টারনেট স্লো? আমাদের এখানে কয়েকদিন ছিল না, ইন্টারনেটের কানেকশন ছিল না, কারণ খুব ঝড় বৃষ্টি হওয়ার কারণে। তো চলে আসছে। আচ্ছা, আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শকবৃন্দ, আজকে আমাদের সাথে আনোয়ার ভাই এবং আরিফ সজীব ভাই আছেন। আমাদের আজকের যে বিষয় আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি, কারণ আমাদের শুরু করতে একটু দেরি হয়ে গেছে আজকে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোয়ান্টাম নতুন একটা প্রোগ্রাম বা নতুন একটা ইউটিউব ভিডিও ছেড়েছে তাদের চ্যানেলে। সেটার নাম হচ্ছে 30-এ-30। এই ভিডিওটা সম্বন্ধে আমরা আস্তে আস্তে জানবো আরো। মানে একদিনে হয়তো সম্ভব না পুরোটা দেখা এবং জানা, তবে আমরা কিছু নোট নিয়েছি যে জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকে। তো ইনশাল্লাহ আমরা শুরু করি। আপনারা যারা যেখান থেকে দেখছেন আমাদের এই অনুষ্ঠান, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমাদের এই অনুষ্ঠান প্রতি শুক্রবার বিকেল 4টায় শুরু হয়। আমাদের আজকে শুরু করতে করতে একটু দেরি হয়ে গেছে, একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছিল। তো ইনশাল্লাহ এখন আমরা যথারীতি শুরু করে ফেলেছি। আমরা আমাদের আমাদের যারা বক্তা আছেন, আরিফ ভাই এবং আনোয়ার ভাই, ওনাদেরকে আমি কিছু প্রশ্ন করবো এবং ওনারা হয়তো এই টপিক গুলো নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ। তো আনোয়ার ভাই আপনি আছেন, আরিফ ভাই আপনারা আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা ওয়ালাইকুম এখানে আসসালাম। আপনার আরিফ ভাই কি কিছু বলবেন এই যে এই টাইটেলটা সম্বন্ধে? কোয়ান্টাম কি শুরু করেছে, বা আপনার কি কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আমি গত কালই সর্বপ্রথম লক্ষ্য করলাম যে কোয়ান্টাম তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটা ভিডিও রিলিজ করেছে। সেখানে তারা ভিডিওটি টাইটেল দিয়েছে 30-এ-30, অর্থাৎ তাদের 30 বছরে তারা তাদের কি কি অর্জন রয়েছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলেছে সেই ভিডিওতে। কিন্তু সেই ভিডিওতে যে সমস্ত তথ্যগুলো তারা দিয়েছে তা অতি রঞ্জন এবং তাদের কাজের সম্পর্কে মিথ্যাচার ছাড়া অন্য কোনো কিছু নয়, অন্য কোনো কিছু একে বলা যায় না। হ্যাঁ, তাদের কাজ সম্পর্কে তারা বলেছে করোনায় তারা কি করেছে। এই যে বাংলাদেশে ইলিশ মাছের সময়, মানে বাংলাদেশে একটা নির্দিষ্ট সময়ে যখন ইলিশ মাছ ডিম দেয় তখন ইলিশ মাছ ধরা বন্ধ থাকে, ডিমলা ইলিশ। তো এই ডিমলা ইলিশ ধরার বন্ধ হওয়ার পেছনে তাদের ভূমিকা রয়েছে বলে তারা মনে করে। এবং বাংলাদেশের এই অভূতপূর্ব উন্নয়ন, এখন পর্যন্ত এই উন্নয়নের পিছনে তাদের ভূমিকা আছে বলে তারা মনে করে। মেডিটেশন করে মনোছবি দেখে যদি একটা দেশের উন্নয়ন সম্ভব হইতো, তাহলে বনে জঙ্গলে গাছে পালায় সব জায়গায় মানুষ মেডিটেশনে বসে যেত। আসলে মেডিটেশন না, আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে, কাজের পরে উন্নয়ন, কাজের উপরে নির্ভর করে উন্নয়ন। এই বিষয় নিয়ে আমি বিস্তারিত বলবো অবশ্যই, তবে সংক্ষেপে এই বিষয় নিয়ে আমার এই বক্তব্য যে তারা ভিডিওতে নিজেদের গুণগান করতে গিয়ে নিজেদের সম্পর্কে মিথ্যাচারী করেছেন, এবং সেটা কিভাবে করেছেন সেই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা। ইনশাআল্লাহ। ধন্যবাদ।
ধন্যবাদ আরিফ ভাই। আমরা এখন আনোয়ার ভাইয়ের কাছে যাব সরাসরি। আনোয়ার ভাই, আপনাকে আমাদের কিছু প্রশ্ন, আপনার আমরা যে কোয়ান্টামের ভিডিওটা আমি হালকা পাতলা দেখেছি, পুরোটা দেখা হয়নি, এটা প্রায় 30 মিনিটের একটা ভিডিও। এখানে কিছু কিছু কথা বলা হয়েছে, যে কথাগুলো সম্বন্ধে আপনার কাছ থেকে আমরা জানতে চাব। তো আনোয়ার ভাই, আপনি কিন্তু মিউট হয়ে আছেন, আপনাকে আনমিউট করতে হবে। তো প্রথম যে পয়েন্ট আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে 1998 এবং 2004-এর বন্যার সময় কোয়ান্টামের কথা হচ্ছে যে তারা প্রচুর ত্রাণ সামগ্রী বিতরণ করেছে, স্যালাইন বিতরণ করেছে এবং অনেক মানুষের নাকি পুনর্বাসনের ব্যবস্থা করেছে 1998 এবং 2000 সালের বন্যায়। এ সম্বন্ধে আপনার ধারণা কি আনোয়ার ভাই? ধন্যবাদ আবু সুফিয়ান ভাই। আসসালামু আলাইকুম। আপনার মাধ্যমে আমি দর্শক শ্রোতাদেরকে যেটা অবগত করতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোয়ান্টাম হচ্ছে একটা মেধাবী প্রতারকদের একটা সংঘবদ্ধ সংস্থা বা একটা সংগঠন। তো এখানে তাদের যে প্রচারণা, এখানে অত্যন্ত শৈল্পিক শব্দ দ্বারা এবং খুব মাধুর্যময় কণ্ঠ দ্বারা এমনভাবে পরিবেশিত করা হয় যে ওই হিটলারের যে তথ্যমন্ত্রী গোয়েবস যেভাবে বলে যে একটা মিথ্যাকে যদি 9 জন লোককে দিয়ে 10 জন লোককে দিয়ে বলানো যায় তাহলে এই ঈশ্বর এই মিথ্যাটাকে সত্যে পরিণত করে। ঠিক এই গোয়েবলসীয় কায়দায় তারা যে তাদের প্রচারণাগুলো চালিয়েছেন, যেমন 1998 সাল এবং 2004 সালে বন্যায় তারা ব্যাপক ত্রাণ এবং সাহায্য করেছেন, দাবি করেছেন। কিন্তু এই ত্রাণ এবং সাহায্যগুলো কোন এলাকায়, কত পরিবারে, স্পেসিফিক কোনো পরিসংখ্যান তারা 30 মিনিটের এই বক্তব্যে কিন্তু তারা উল্লেখ করেনি। এবং এই কথাগুলো হচ্ছে রাজনৈতিক প্রচারণার মতো, যে আমরা এই করেছি, আমরা সেই করেছি, কিন্তু কোথায় করেছে? আমরা সিডরের সময় আপনার খুলনার যে কয়রা একটা উপজেলা আছে, এখানে কিছু গৃহ নির্মাণে সহযোগিতা করেছিলেন যিনি, সম্ভবত ওনার নাম ইদ্রিসুর রহমান, এবং ঘটনাক্রমে উনি হচ্ছেন নাহার আল বুখারীর পৈতৃক এলাকার বাসিন্দা। উনি এখন নিবেদিত প্রাণ অর্গানিয়ার ছিলেন, পরবর্তী পর্যায়ে উনি ঢাকা ভার্সিটির ছাত্র ছিলেন, কোয়ান্টাম থেকে উনি চলে যান। উনি আমাকে যেটা অবগত করেছিলেন যে পরিমাণ ত্রাণের দাবি ছিল এবং কোয়ান্টাম যে পরিমাণ ত্রাণ নিয়ে গেছে এর চেয়ে লাখো গুণ বেশি ত্রাণ নিয়ে বিভিন্ন এনজিও গুলো গেছে, অনেক অনেক বেশি। কোয়ান্টাম ত্রাণ দিয়েছে চোখে পড়ার মতো না, উল্লেখ করার মতো না, কিন্তু প্রচার করার মতো, যেই আমরা দিচ্ছি, যত না ত্রাণ দিয়েছে তার চেয়ে ছবি কালেকশন করেছিল বেশি। এই ছবিগুলা যে আমরা টিন দিচ্ছি, আমরা ঘর নির্মাণ করে টাকা দিচ্ছি, এই দিচ্ছি সেই দিচ্ছি, এগুলো হচ্ছে অনেকটা রাজনৈতিক প্রোপাগান্ডার মতো আর কি। আর 98 সালের কথাও যদি, এটা সিডরের কথা আমি বলছি, আর 98 সালের যে বন্যা বা কথা বলছে, এটা যে স্পেসিফিক কোথায় দিয়েছে, কাকে দিয়েছে, এই ধরনের কোনো কিছু মানে সুনির্দিষ্ট ভাবে যদি উল্লেখ করতো তাহলে খুব ভালো হতো। যেমন ওইটা কিন্তু আমিও কিছুটা শুনেছি, সম্ভবত রাবেয়া নাজরিন আফার কণ্ঠস্বর, যে তারা করোনার সময় 2020-21 সালে করোনায় লাশ দাফন করেছেন। তো এবং এই করোনা লাশ দাফনের জন্য আপনি শুনলে অবাক হবেন যে একটা ভুইফোর সংগঠন, যে সংগঠনের নাম বাংলাদেশে এর আগে আমরা কেউই শুনিনি, মাননীয় রাষ্ট্রপতির মাধ্যমে আপনার অনলাইন সাক্ষাৎকারের মাধ্যমে তারা প্রাইজ পেয়েছে, এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক মোটিভেশন রেজাউল হাসান জুয়েল ভাই সে পুরস্কারটা গ্রহণ করেছেন করোনায় লাশ দাফনের জন্য। তারা দাবি করেছেন 6,500 করোনার রোগীকে লাশ দাফন করেছেন, কিন্তু 6,500 লাশ দাফনের কোনো মৃত ব্যক্তিদের নাম, বাবার নাম, মার নাম, পরিচয় বা এনআইডি কার্ড নাম্বার তারা দেয়নি। অনেক মিডিয়া থেকে, অনেক জায়গা থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে যে আপনারা যারা লাশ দাফন করেছেন এদের একটা পরিসংখ্যানের তালিকা দেন, আজ পর্যন্ত কোয়ান্টাম তালিকা দেয়নি। এবং এই 6,500 জন লোককে দাফন করার জন্য তাদের যে জনশক্তিকে কোয়ান্টাম ব্যবহার করেছে তাদেরকে কিন্তু কোয়ান্টাম আর্থিক কোনো প্রণোদনা দেয়নি। কিন্তু লাশ দাফনের কথা বলে কোয়ান্টাম পরিবারের সদস্য, প্রোমাস্টার, গ্রাজুয়েট, অ্যাসোসিয়েট অথবা সাধারণ মানুষের কাছ থেকে তারা ব্যাপক অর্থ সংগ্রহ করেছে। ব্যাপক অর্থ সংগ্রহ করেই ক্ষান্ত হয় নাই। অ্যাম্বুলেন্স এবং মাইক্রোবাস প্রায় 25-30টা তারা সংগ্রহ করেছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, বন্যা হোক, সিডর হোক, করোনা হোক, যে কোনো মহামারীতেই হোক, তাদের কাজ হচ্ছে ওইটাকে ইস্যু করে অর্থ হাতানোর, অর্থ কামাই করার একটা বিশেষ পায়তারা বের করা, যে কিভাবে এখান থেকে অর্থ সংগ্রহ করা যায়। এই যে আমাদেরকে বলা হচ্ছে যে রাঙ্গামাটিতে ভূমিধসে 2017 সালের 13 জুনে রাঙ্গামাটিতে ভূমিধসে, ব্যাপক ভূমিধস হয়, অনেক গৃহ ধসে যায়, তারা অনেক গৃহ নির্মাণ করে দিয়েছে। অনেক গৃহ কোন শব্দ? 10টা, 50টা, 517টা,
কোন পাড়ায়, সে পাড়ার কার বাড়ি কে, এরকম উল্লেখ করে কি তারা বলতে পারে না? কিন্তু এরকম সুনির্দিষ্ট কোনো মানে সুনির্দিষ্ট কোনো সংখ্যা নাই, পরিসংখ্যান নাই, শুধু উপস্থাপন আছে যে আমরা এই করেছি। এখন প্রশ্ন হচ্ছে কোয়ান্টামটাকে যদি আমরা দেখি, বা এই 30-30 হচ্ছে 30 বছরের কোয়ান্টামের যে 30 অর্জন, অর্থাৎ পূর্ণ মার্ক তারা পেয়েছে, এটাকে যদি আমরা ধরি, এটা হচ্ছে কোয়ান্টাম এই জিনিসটা শুধুমাত্র করেছে তার অ্যাসোসিয়েট সদস্য মেম্বারদেরকে একটা মানে আত্মিক একটা প্রশান্তি দেওয়ার জন্য, যে আমরা এই বড় বড় মহৎ মহৎ কাজগুলো করেছি। আমরা ইলিশ মাছের জাটকা নিধন নিষেধ, ওই সময় ইলিশ মাছের ডিম পারে, এবং সেই সময় যদি ইলিশ মাছ মা ইলিশ ধরা হয় তাহলে বাচ্চার সংখ্যা কমে যাবে, ইলিশ মাছের ঘাটতি হবে। এটা সরকারি উদ্যোগ অনেক আগে থেকে, এর সাথে মহাজাতকের বা কোয়ান্টামের কোনো সম্পর্ক নাই। এবং সরকার বা মৎস্য উন্নয়ন অধিদপ্তর বা মৎস্য মন্ত্রণালয় কেউই দাবি করে নাই যে এই কনসেপ্টটা আমরা কোয়ান্টাম থেকে বা মহাজাতকের কাছ থেকে সংগ্রহ করেছি। এগুলো হচ্ছে সরকারের একটা ইতিবাচক মানে সুবিধাটাকে নিজেদের বলে চালিয়ে দেওয়ার একটা অপচেষ্টা। আপনি যদি ধরেন এই 30 বছরে কি আমাদের দেশে অনেক বিপর্যয় হয়েছে না? এই 30 বছরে কি আমাদের মেডিকেল কলেজে প্রশ্নপত্র ফাঁস হয়েছে না? এই 30 বছরে কি আমাদের দেশের শিক্ষা, ঢাকা ভার্সিটির মতো জায়গায় জাল পরীক্ষার্থীরা ভর্তি হয়েছে না? এই 30 বছরে কি আমাদের দেশে শিশু হত্যা হয়েছে না? এই দেশে 30 বছরে তো অনেক 30টার জায়গায় হয়তো 90টা নেগেটিভ কিছু ঘটেছে। এই ব্যর্থতার দায়িত্ব কি কোয়ান্টাম গ্রহণ করবে? তারা ব্যর্থতার দায়িত্বটা নিবে না, কিন্তু তারা সফলতার দায়িত্বটা নিবে। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে মানে সরকারের ভিতরেই কি তারা আরেকটা বড় সরকার, বা সরকার কি তাদের কাছ থেকে কোনো পরামর্শ নিয়ে তাদের রাজনৈতিক তাদের সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতেছে? আসলে বিষয়গুলো কিচ্ছু না। আপনাকে মনে রাখতে হবে যে মহাজাতক একজন জ্যোতিষী। জ্যোতিষীর কাজ হচ্ছে কি, একজন যে হাত দেখাতে আসে তার কাছ থেকে কিছু কথা আগে শিখে নেয়, শুনে নেয়, তারপর এর সাথে 65-35 কিছু সে মিশায়, নতুন কিছু বলে, এবং এর ভিতরে হয়তো 50% মিলে যায়। ঠিক একই ভাবে বর্তমান সরকারের যে সফলতা, এই সফলতা ধারাবাহিক সফলতাগুলোর সাথে কোয়ান্টামের যে মনোচ্ছবি বা কোয়ান্টামের যে স্বপ্ন 2025 সালে বাংলাদেশ এই হবে সেই হবে ইত্যাদি জোড়াতালি দিয়ে জাস্ট মনে করতেছে যে সরকার এই সাফল্যটা আসলে কোয়ান্টামের সফলতাটাই সরকার বাস্তবায়ন করছে। আর তো কোয়ান্টামের কাছ থেকে থিমটা সরকার নিয়েছে, অর্থাৎ সরকার যে সফল হয়েছে এটা আসলে সরকার সফল হয় নাই, কোয়ান্টামই তাদেরকে সফল করে দিয়েছে। এটা বললেই হয়। তাহলে তো তাকে আমরা বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে যে তাকে মহাজাতকে তো উপদেষ্টা বানালেই হয়। শান্তিনগরের বেচারা খুব ছোট একটা রুমে বসে থাকে, একটা সরকারি উপদেষ্টা বানায় দিলেই তো হয়। ওনার মনে হয় একটা নীরব ইচ্ছাও আছে, সেটা হয়তো উনি বলতে না পেরে এভাবে অডিও ভিডিও ইউটিউবে ছেড়ে দিয়েছে, যাতে এটা সরকারের কানে গেলে, বিভিন্ন সংস্থার কানে গেলে, মাননীয় সরকার প্রধানের কানে যদি তাদেরকে তুলে দেওয়া যায় যে আসলে আপনি যে কনসেপ্টগুলো বাস্তবায়ন করে দেশটাকে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে যাচ্ছেন, এটা তো আসলে কোয়ান্টামের স্বপ্ন। বিষয়টা হচ্ছে কি যে আমরা যারা এদেশের মানুষ, আমরা তো অত্যন্ত শান্তিপ্রিয় এবং সহজ সরল। আমাদেরকে খুব দ্রুত প্রতারণা করা যায়, আবেগময়ী বক্তব্য দিয়ে প্রভাবিত করা যায়, এবং আমাদেরকে নরম করা যায়। এই দুর্বলতাটার সুযোগটা মহাজাতক খুব ব্যক্তিগতভাবে খুব সুন্দরভাবে নিয়েছে। নিয়ে 30-30 যে 30 মিনিটের যে রাবেয়া নাজরিন আপার কণ্ঠে যে জিনিসটা জাতিকে উনি উপহার দিয়েছেন, এটা হচ্ছে একটা প্রতারণার একটা সারমর্ম। এখন আমাদেরকে সচেতন থাকতে হবে যে আমরা কি আবার প্রতারিত হব, নাকি এই সারমর্ম নিয়ে আমরা উপস্থাপন করবো যে 30-30 সফলতার পাশাপাশি এই 30 বছরের জাতীয় জীবনের যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায়িত্ব তাহলে কার হবে? একজন অভিভাবক যদি সফলতা দাবি করে তাহলে তো তার ব্যর্থতারও তো দায়িত্ব নিতে হবে। তাহলে ব্যর্থতার দায়িত্বটা তাহলে কোয়ান্টাম বা মহাজাতক নেবেন কিনা? ধন্যবাদ আবু সুফিয়ান ভাই। জি, আর এখানে আপনি অবশ্য কয়েকটা পয়েন্ট আমার এখান থেকে অলরেডি বলে ফেলছেন। তার মধ্যে একটা ছিল যে 2013 সালে রানা প্লাজা ধসে পড়ায় মানুষের সাহায্যে কোয়ান্টাম ল্যাব এবং ডোনারদের উদ্যোগ ছিল অভূতপূর্ব, এবং সেই কারণে বিজেএমই কোয়ান্টামকে বিশেষ স্বীকৃতি দেয়। এই যে উপরে একটা ছবি দেখতেছে, আমি স্ক্রিনে শেয়ার করেছি, এই ছবির মধ্যে সেই স্বীকৃতির একটা ছবি কোয়ান্টাম সেই ভিডিওতে শেয়ার করে। তো আমি সেখান থেকে স্ক্রিনশটটা নিয়ে আপনাদের এখানে দেখাচ্ছিলাম আর কি। তো এই যে বিজেএমই কোয়ান্টামকে বিশেষ স্বীকৃতি দেয়, এটার সম্বন্ধে কি আপনার কোনো আইডিয়া আছে আনোয়ার ভাই? আপনি কি এরকম কিছু শুনছিলেন? এটা 2013 কথা, রানা প্লাজা। জি জি, এটা হচ্ছে আবু সুফিয়ান ভাই, এটা হচ্ছে রানা প্লাজা যে একটা গার্মেন্টস ছিল। এই গার্মেন্টসটা একটা নরম মাটির উপরে বেশি পাইলিং না করে জেনারেটর দিয়ে এই গার্মেন্টসটা চালানো হচ্ছিল। এক পর্যায়ে গার্মেন্টসটা ধসে যায়, ধসে যে প্রায় 1300 মতো মানুষের প্রাণহানি হয় এবং ব্যাপক লোকরা আহত হয়।
তো এই ব্যাপক লোকদের আহত এবং তাদের চিকিৎসার সুবিধার জন্য আমরা কোয়ান্টাম ল্যাব থেকে প্রচুর রক্ত সরবরাহ করা হয়েছিল, এটা সত্য। এবং এটা অর্গানাইজ করে দিয়েছিলেন মাসুদ আক্তার আবেদিন নামে আমাদের কোয়ান্টামের এক গার্মেন্টস এর এক ভদ্র মহিলা, তার নিজের গার্মেন্ট ছিল। তখন বিজিএম এর যিনি সভাপতি ছিলেন আতিকুল হক সাহেব, উনি বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের মেয়র। তো যেহেতু ওই সময় গার্মেন্টসের এই অসহায় মা বোনদেরকে রক্ত দিয়ে ফাউন্ডেশন সহযোগিতা করেছে, কোয়ান্টাম ল্যাব সহযোগিতা করেছে, এই জন্য কোয়ান্টাম ল্যাব তাদেরকে একটা সম্মাননা স্মারকপত্র, থ্যাঙ্কস লেটার দিয়েছে আর কি। এটা আহামরি কিছু না, এটা ওই অনেকে যেমন রড আপনার হ্যাসকো ব্লেড দিয়ে রড কেটে একজনকে টেনে বের করছে, বিজিএম কিন্তু তাকেও একটা সনদ দিয়েছে। এটা অবশ্যই কোয়ান্টাম একটা মহতি কাজ করেছে, অসহায় মানুষগুলোর রক্ত নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে, এটা অবশ্যই প্রশংসার যোগ্য। এই জন্য আপনার বিজিএম এর পক্ষ থেকেও থ্যাঙ্কস লেটার দিয়েছে, তারাও একটা খুব সম্মানজনক কাজ করেছেন, তারা উভয়ই কিন্তু একটা ভালো কাজ করেছেন। এখানে আপনার জন্য একটা তথ্য হচ্ছে, আমি তো তখন লামায়, আমরা অফার করেছিলাম বিজিএমই কে যে সমস্ত মা বোনেরা এইখানে শহীদ হয়ে গেছে, আহত হয়েছে, হাত পা কেটে গেছে, যাদের বাচ্চারা লেখাপড়া করতে চায়, আমরা কোয়ান্টামের মাধ্যমে তাদেরকে সর্বোচ্চ শিক্ষা দিতে চাই। যদি তারা আমাদেরকে এই বাচ্চাগুলো দেয়, আমরা লামায় আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে আমরা নিয়ে যাব। আপনি শুনলে অবাক হবেন যে বিজিএমই থেকে অথবা ওই গার্মেন্টস এর ক্ষতিগ্রস্ত রানা প্লাজার কোনো গার্মেন্টস এর মা বোন একটি বাচ্চাকেও লামা কোয়ান্টামে বা কোয়ান্টাম ফাউন্ডেশনকে দেয়নি। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। মানে তার কোয়ান্টাম সম্পর্কে কিন্তু তাদের ধারণা হচ্ছে এত ক্লিয়ার। রক্ত তারা নিয়েছে, রক্তের প্রয়োজন ছিল, কিন্তু তাদের বাচ্চাদেরকে আলোকিত করার জন্য বা শিক্ষিত করার জন্য কোয়ান্টামের অফার থাকার পরও তারা কোনো বাচ্চাকে দেয়নি। এই রক্তটা কি শুধুই সাহায্য ছিল, মানে এই রক্তটা কি শুধুই সাহায্য ছিল নাকি এখানে আর্থিক লেনদেন জড়িত ছিল? সরি, মানে এই রক্তটা কি শুধুই সাহায্য ছিল নাকি এর সাথে আর্থিক লেনদেন জড়িত ছিল? আমি যতটুকু জানি যে এটা মনে হয় শুধু সাহায্যই ছিল। কারণ এটা সাহায্য ছিল এই জন্য যে গার্মেন্টস অ্যাসোসিয়েশনের বিশাল বিশাল ডোনারেরা যখন তারা দেখবে যে কোয়ান্টাম এক ব্যাগ রক্ত দিয়েছে, এক ব্যাগ রক্ত হয়তো 800 থেকে 1200-1500 টাকা, কিন্তু গার্মেন্টস এর মালিকরা তো তখন হুমড়ি খেয়ে কোয়ান্টামকে চাঁদা দিবে, কোর্স করবে, ওইটা একটা ইনভেস্ট ছিল আর কি। রক্তগুলো দেওয়া হয়েছে ওই সমস্ত মুমূর্ষ রোগীদেরকে, কিন্তু বিজিএম কে করা হয়েছিল ইনভেস্ট, সুনাম, গিফট, যে আমরা এই কাজগুলো করতেছি, তোমরা আমাদের কার্যকলাপটা দেখো। এবং তখন তাদেরকে অফিসিয়ালি লেটার দিয়ে জানানো হয়েছিল যে আপনাদের যে বাচ্চারা আহত হয়েছে বা মারা আহত হয়েছে, চিকিৎসাধীন আছে বা কাজ করতে পারবে না, হাত পা কাটা হয়ে গেছে, মারা গেছে, তারা যদি ইচ্ছা করে তাদের বাচ্চাদেরকে আমাদেরকে দিলে আমরা সেখানে লামা কোয়ান্টামে আমাদের একটা স্কুল আছে, কোন রকম বেতন ভাতা ছাড়াই আমরা তাদেরকে উচ্চশিক্ষার ব্যবস্থা করে দেব। কিন্তু তারা মানে দুর্ভাগ্যজনক হলো সত্য যে একটি বাচ্চাকে তারা দেয়নি। আমি কি একটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। রানা প্লাজার ট্র্যাজেডির ইস্যুতে সব থেকে বেশি কন্ট্রিবিউশন যদি কোনো ইনস্টিটিউশনে থাকে সেটা ছিল এনাম মেডিকেল কলেজ। এনাম মেডিকেল কলেজ সব থেকে বেশি কন্ট্রিবিউশন। পরবর্তীতে এনাম মেডিকেল কলেজ কি তাদের ওয়েবসাইটে বা তারা র্যালি করে বা কোনোভাবে তারা কি পাবলিশ করছে বা নিজেদের প্রচারণা নিজেরা করছে যে রানা প্লাজা ট্র্যাজেডিতে আমরা এত এত লোককে এই করছি, সেই করছি, হ্যান করছি, ত্যান করছি? এনাম মেডিকেল কলেজ কি এরকম কোনো প্রচারণা করছে তাদের দিক থেকে? করে নাই। কোয়ান্টাম কেন করতেছে তাহলে? কোয়ান্টাম যেটা করতেছে দিস ইজ অ্যাবসলিউটলি, হ্যাঁ, তারা কিন্তু চাইলে করতে পারতো এটা, আরো বেশি বেশি স্টুডেন্ট সেখানে ভর্তি হতো, তারা কিন্তু চাইলে করতে পারতো, তারা করে নাই। কোয়ান্টাম কেন করতেছে? দিস ইজ অ্যাবসলিউটলি পিওর অ্যাডভার্টাইজমেন্ট, মার্কেটিং, নাথিং এলস। এবং রানা প্লাজার ওই বিপর্যয়ে এনাম মেডিকেল কলেজের যে ডাক্তার এনাম সাহেব সহ ওই এলাকার লোকেরা যদি ঝাঁপায় না পড়তো, মৃত্যুর হার বেড়ে যেত। প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে তারা সর্বাত্মক সহযোগিতা করছে, এবং ওই ঘটনার পর দিন থেকে তারা কোথাও এটার কোনো সুবিধা নেওয়ার জন্য কোনো বিজ্ঞাপন প্রচার করেনি। কারণ হচ্ছে কি, সে মানসিক, উনি কিন্তু মানবিকতারই কাজ করেছেন, উনি প্র্যাকটিক্যালি উনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন মানবিকতার হাত প্রসারিত করে। আর কোয়ান্টাম দাঁড়িয়েছিল মানবিকতার হাত প্রসারিত করে, কিন্তু তলে ছিল তার ভিক্ষার ঝুলি। যে গার্মেন্টস এর মালিকরা যখন শুনবে যে কোয়ান্টাম ব্লাড দিয়েছে, ঠিক আছে, তাহলে তো কোয়ান্টাম একটা কি কাজ করে, ঠিক আছে আমরা কোয়ান্টামের কোর্স করি, কোয়ান্টামে আমরা টাকা দেই, মানে একটা কোয়ান্টাম এই মানবতার সাইনবোর্ডের আড়ালে তার একটা ভিক্ষার ঝুলি নিয়ে গেছে। এটা কিন্তু ব্যবসায়ীরা টেরও পেয়ে গেছিল, যার ফলে কোনো গার্মেন্টস এর মালিক ওখানে কোনো বাচ্চা পাঠায়নি। আচ্ছা, তো আচ্ছা আনোয়ার ভাই, আপনি কি মনে করেন যে এই যে 30-এ 30, তারা তো নিজেরা যেহেতু নিজেদের মার্কস দেওয়ার সুযোগ আছে, না আমার যদি আমাকে মার্কস দেওয়ার সুযোগ থাকে তাহলে আমি তো নিজেকে 100-এর মধ্যে 100ই দিব, তো ঠিক তারা তাই করেছে। 30-এ 30, তারা 30-এ 30 দিয়েছে নিজেদেরকে,
তো আপনি কত দিবেন আসলে? হ্যাঁ, 30-30 তো আমি অবশ্যই দিব, কারণ যে মানে 30 বছরের কোয়ান্টাম প্রতিষ্ঠাতা বার্ষিকীতে এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে গৃহবধূ যারা মানে গৃহের অভ্যন্তরে থাকতে স্বচ্ছন্দ বোধ করেন, তাদেরকে মাটির ব্যাংক সংগ্রহ থেকে শুরু করে রাস্তায় বুলেটিন বিক্রি করাতে যেভাবে সফল হয়েছেন মহাজাতক, তাহলে 30-30 তো কম দেওয়া হয়েছে, এটা 30-60 দেওয়া উচিত। এই যে সরকারি কর্মকর্তাদেরকে উনি একেবারে মুরগা বানায় রাখছে, লামায় যাচ্ছে, প্যারেড পিটি ডিসপ্লে দেখে ভাবতেছে যে বাংলাদেশের এই শিক্ষা প্রতিষ্ঠান পৃথিবীর আর কোথাও নাই। আসলেও তো নাই, কারণ বাংলাদেশে বিএনসিসি তো 26 মার্চে ফার্স্ট হতে পারে না। দুর্গম পাহাড় থেকে এসে আমাদের ছাত্ররাই তো ফার্স্ট হয়, এটা তো সত্য। প্রশ্ন হচ্ছে এই ছাত্রগুলো পাশ করার পর কোথায় যায়, এটা তো সচিব মহোদয়রা দেখেন না। আচ্ছা, এই যে এটা আমাদের ছাত্ররা যে ফার্স্ট হয়, এই ফার্স্ট হওয়ার পিছনে কি আছে? সারা বছর ধরে তো তারা তাই করে। হ্যাঁ, প্রতিদিন 1 ঘন্টা করে প্যারেড পিটি করতে হয় একমাত্র। এবং আমি এটা যেটা বলেছিলাম, করে এবং এই ডিসেম্বরের আগে যেটা হয়, ডিসেম্বরের 3 মাস আগে থেকে খাওয়া দাওয়া বাদ দিয়ে তাই করান আপনারা। হ্যাঁ, সকাল বিকাল আমরা করানো তাই হয়। করাই, সকাল বিকাল হ্যাঁ হ্যাঁ রাত 24 ঘন্টা। এমনকি মানে 16 ডিসেম্বরের যদি 15 দিন আগে লাইট জ্বালিয়ে পর্যন্ত তাদের এটা করানো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেনারেটর দিয়ে লাইট জ্বালিয়ে এটা করা হয়। আচ্ছা, তাহলে তারা যদি ফার্স্ট না হয়, এটা তো নিজেদের প্রতি অবমাননা। জি, এটা হচ্ছে কি, এটা বাচ্চাদের, এটা বাচ্চাদের এর ক্রেডিট, সম্পূর্ণ ক্রেডিটটাই হচ্ছে ছাত্রদের। এবং এই যে প্যারেড পিটি ডিসপ্লেতে যে ভূমিকা রাখে, যে ব্রাদারেরা ডিসপ্লেতে যা ভূমিকা রাখে, সিস্টাররা, এটা 100% তাদের ক্রেডিট। এটার সাথে কোয়ান্টামের বা কোয়ান্টাম ফাউন্ডেশনের কিছু নাই। কোয়ান্টাম ফাউন্ডেশন বলতেছি যে তারা যে পরিমাণ পরিশ্রম করে শুধু এই প্যারেড পিটির পিছনে, তাতে কেন তারা ভালো করবে না? তা আপনি কি পড়াশোনায় যে এই পরিমাণ পরিশ্রম করে না সে ব্যাপারে আমি সব 100% মানে এইটাই প্রশাসনের লোকরা তো তলিয়ে দেখে না। প্রশাসনের লোকরা এই জিনিসটাই তলিয়ে দেখে না যে আমি একটা স্কুলে ভিজিট করতে আসছি, আমি প্যারেড দেখতে আসিনি, আমি তো সেনা ইউনিট পরিদর্শনে আসিনি। একমাত্র বাংলাদেশের 3 বাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ছাড়া কোন স্কুলে, কোন শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি বিএনসিসিও 365 দিন 1 ঘন্টা করে প্যারেড পিটি করে না। তো এই প্যারেড পিটি ডিসপ্লে দেখার পর স্বাভাবিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তারা এই দুর্গম এলাকায় আসার পরে তারা মোহিত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু মনে রাখতে হবে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। ওই ভদ্রলোক যদি একবার একটা ক্লাসে ঢুকে ওই ছাত্রদেরকে ডেকে জিজ্ঞেস করে যে সে যায়, ইংলিশটা ট্রান্সলেশন করে ইংলিশে, হি গো না হয় হি গোজ, কেন ইয়েস যোগ হবে? একটা ছেলে যদি বলতে পারে আমি আমার হাত কেটে ফেলবো। যদি 2টা অঙ্ক দেয়, ছোট অঙ্ক, এই অঙ্ক 2টা পারবে না, কারণ তাদের বেসিক শিক্ষা। আমি তাদের দোষের চাইতে তাদের যে নীতিগত সিদ্ধান্ত সেটাকে বেশি মনে করি, মানে সেটাকেই অবশ্যই তাদের ওখানে শিক্ষকদের স্থায়ী কোনো কাঠামো নাই। যেমন ইংরেজি টিচার 6 মাস 1 বছর পর পর চেঞ্জ হয়, অঙ্কের টিচার 6 মাস 1 বছর পর পর চেঞ্জ হয়। এবং এই যে একটা শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চারা অবৈতনিক পড়ালেখা করতেছে, তাহলে এদের শিক্ষার মানটা কি? সব অতিথিদেরকে এটা দেখতে হবে। কিন্তু অতিথিরা কি করে, তারা সাংস্কৃতিক অনুষ্ঠান আর প্যারেডটাই দেখে, শিক্ষাটা নিয়ে আর কথা বলে না। আজকে যে বাচ্চাদেরকে কথা বলা হচ্ছে যে 2021 সালের এসএসসিতে 39টা বাচ্চা এ প্লাস এবং এ পেয়েছে, 2020-এ যারা এ প্লাস এ পেয়েছে তারা আজকে কোথায়? 2019-এ যারা এ প্লাস আর এ পেয়েছে তারা আজকে কোথায়? এই খবরটা কিন্তু কেউ জানতে চায় না। এটা হচ্ছে সবচেয়ে বড় দুর্ভাগ্য এবং সবচেয়ে বড় সত্য। এই কথাটা বলাটাই হচ্ছে আমাদের জন্য একটা বিষয়। তারা কিন্তু একটা বিষয় দেখেন, তারা যখন করোনার কারণে সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছিল, আমি প্রথম পর্যায়ের কথা বলেছি, প্রাথমিক অবস্থায়, এবং এখনো কিন্তু 22 তারিখে খুলে গেছে, প্রাইমারি এখনো বন্ধ আছে, কিন্তু তাদের প্রতিষ্ঠান তারা কখনোই বন্ধ করে নাই। এই সত্যটা কেন প্রকাশ করলো না? তারা যখন প্রকাশ করলো তারা তাদের সাদাকান বন্ধ করে নাই একদিনও। এই সত্যের মতো এই সত্যটাও বলে দিত। আচ্ছা, রেড ক্রিসেন্ট বা বাঁধনের যে ব্লাড সরবরাহ ওরা যে পরিমাণে করে, কোয়ান্টাম কি তাদের থেকে কোন অংশে বেশি করে? রেড ক্রিসেন্ট, বাঁধন, ওরা কি এরকম বলে বলে বেড়ায় কখনো? তারপরে বিদ্যানন্দ কত কিছু করতেছে। বিদ্যানন্দ যতটুকু করতেছে তার 100 ভাগের 1 ভাগে কি কোয়ান্টাম করতেছে না? বিদ্যানন্দ কি ওরকম বলে বলে বেড়াইতেছে মানুষের কাছে? 100 ভাগের 1 ভাগ কোয়ান্টাম করছে, 100 ভাগের 1 ভাগ করতেছে না। বিদ্যানন্দ কি এভাবে মানুষের কাছে বলে বলে বেড়াচ্ছে? বলে বেড়াচ্ছে না। একটা জিনিস কিন্তু মনে রাখ মহাজাতক স্যার, 2 মিনিট স্যার।
স্যার এই মহাজাতক সাহেব উনি এই 1994 সালে উনি 15 জন মানুষ মিলে এই ভিডিওর একদম শুরুতে দেখেছে 15 জন মানুষ মিলে উনি মঞ্চ ছবি দেখছে 2025-এর বাংলাদেশেই হবে আর হয়ে গেল। উনার মঞ্চ ছবি দেখার কারণে শুধু উনার তথাকথিত ওয়াইফ উনি ওই দিকে ফেরিতে আসার সময় মঞ্চ ছবি দেখলো এখানে একটা সেতু হয়ে যাবে, ওই সেতু হয়ে গেল। এইসব গাঁজাখুরি কথা যারা বিশ্বাস করতেছে তাদের মাথায় আসলে কি আছে আমি বুঝি না। আর ওই যে আমার স্টুডেন্টের গোপালগঞ্জে কথা যে যাওয়ার বললেন সময় আমি প্র্যাকটিক্যাল। সাফারিং যাদের হয়েছে তারা দেখছে, তারা সবাই দেখছে। হ্যাঁ এর আর মানে কি যে মানে তারা সবাই এখন মনে করেন মনোছবির কারণেই আজকে তাহলে পর্যন্ত জীবিত। বাংলাদেশে এত গরিব কেন? বাংলাদেশে এত গরিব কেন? উনি মঞ্চবি দেখুক সবাই বড় লোক হয়ে যাক, তাকে হ্যাঁ, গভর্নমেন্ট দাওয়াত ওনার দিতেছে না কেন ওনার মঞ্চবি দেখার কথা জন্য? হচ্ছে যে মন ছবি দেখার কারণে নাকি এখন বাংলাদেশ অনেক উপরে উঠে গেছে। তো আপনি উনি যদি উনি উনি ভিডিওটা এত দেখেন, গরিব ভিডিওর এত প্রথম গরিব দিকে এই মানুষ কথাগুলো কেন বলা এখনো? হয়েছে। হ্যাঁ এরা তো গরিব একটা মানুষ কেন বাচ্চার বাংলাদেশে? মনোছবি তার একটা এইসব টিচার গাঁজাখুরে কথা। বিয়ে করেছেন এত বছর আগে। হ্যাঁ, তো তো একটা বাচ্চার মনোছবি তার মনের মধ্যে উদিত হয় নাই। হ্যাঁ, এইসব এইসব গাঁজাখুরে কথা যে মানে কেন কেন মানুষ বিশ্বাস করে আমি এখন পর্যন্ত বুঝি না। আর এখন টেকনোলজির যুগ, এখন মানুষ ফ্যাক্ট অ্যান্ড ফিগারে বিশ্বাস করে। অভূতপূর্ব, অনস্বীকার্য এইসব শব্দে এখন আর মানুষ বিশ্বাস করে না। ভাই আপনি কয়টা করছেন? 10টা, 11টা, 12টা, 100টা? আপনি ফ্যাক্ট অ্যান্ড ফিগার বলেন উইথ প্রপার এভিডেন্স এন্ড প্রুফ, তাহলে মানুষ বিশ্বাস করবে। তাছাড়া এইসব বিশেষণ লাগায় মানুষ আসলে বিশ্বাস করানো সম্ভব না এই টেকনোলজির যুগে। আর আরেকটা কথা, স্টুডেন্টদের কথা যেটা বললেন আরিফ সজীব ভাই, ওইখানে আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। ওই সময় কলেজ সেকশনে সম্ভবত কলেজ সেকশনেই হবে, রুবেলদের ক্লাস চলতেছিল অথবা সুনীলদের ব্যাচের ক্লাস চলতেছিল। পাশে হয়ে যে সুমন চুল কাটতো ওইখানে আমি বসেছিলাম। কোন টিচার সম্ভবত ব্যাংক সমন্বয় বিবরণীর একটা চ্যাপ্টার পড়াচ্ছিল হিসাব বিজ্ঞানের। আমি বাইরে থেকে শুনতেছিলাম উনি মুখস্থ করাচ্ছিল। বিষয়গুলো আসলে মুখস্থ করানোর মতো না। উনি ক্লাস শেষ করার পর আমি ক্লাসে ঢুকছি, ঢুকে বলছি যে তোদের এগুলো মুখস্থ করাইতেছে কেন? ব্যাংক সমন্বয় বিবরণীর কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে এগুলো তো মুখস্থ করানোর বিষয় না, এগুলো তোদেরকে মুখস্থ করাচ্ছে কেন? পরে বলতেছে ভাই এইভাবেই তো পড়ায়। আমি বলছি তাহলে স্যারকে বল আমি তোদের একটু পড়াই, আমি 2-1 দিন আছি, আমি তোদের একটু সময় দিই, এই অ্যাটলিস্ট এই চ্যাপ্টারটা নিয়ে আমি তোদের একটু সময় দিই। পরে সম্ভবত উনি ওই টিচারকে বলছে বা সালেমাতকে বলছে। পরে যে টিচার ক্লাস নিতেছিল ওই টিচার এসে রুবেলদেরকে বা সুনীল হবে যাই হোক ওদের 2-1 জনের 2টা ব্যাচে যে কোনো একজন হবে ওদেরকে রিপ্লাই দিছে যে আমাদের সমস্যা কি কি সমস্যা আছে আপনাদের আমাকে বলেন আমি আপনাদেরকে পড়াবো, এটা বলছে। তার রিপ্লাই ছিল এইটা। শুধু এইবার না, আমি যখন ছিলাম ওই সময়ও কমার্সের স্টুডেন্টসরা তাদের কমার্সের টিচার ছিল না। এবং কলেজের তখনকার যে মানে দায়িত্বশীল ছিল আসাদ সাহেব, তিনি অ্যাকাউন্টিং এরই স্টুডেন্ট আমি জেনেছি আর কি, কিন্তু তিনি কোনোদিনও তাদের মানে তাদের পড়িয়েছেন কন্টিনিউয়াসলি এরকম হয় নাই, বা পড়ালে ওরা বুঝতে পেরেছে এরকমও দেখি নাই আর কি। এবং ওরা অথচ সবাই কিছু ভালো টিচারও শিক্ষক কিন্তু না ছিল, থাকার কারণে সালেহ সাহেবের কাছে গিয়েছিল অভিযোগ করতে। এবং এই কিছু ভালো অভিযোগ টিচারও করার জন্য কিন্তু কেন ছিল। বলুন, মেহেদি প্লাস 30 সেকেন্ড, এবং হ্যাঁ শিক্ষক নেই এই অভিযোগ করতে যাওয়ার কারণে সালেহ সাহেব আসাদ সাহেবকে দিয়ে 15 দিন তাদের ক্লাসের বাইরে রেখে ক্লাস করিয়েছে। ক্লাসের বাইরে রেখে, এর মানে হচ্ছে একটা টিনের ছাপড়া ছিল, তার মধ্যে ওদের ক্লাস করতে বাধ্য করেছে শাস্তি স্বরূপ। আরে সজীব ভাই, জি অধিকাংশ টিচারকে কি আমি দেখছি অত্যন্ত দক্ষ এবং আন্তরিক নিবেদিত প্রাণ ছিলেন, কিন্তু এদেরকে সেট হতে দেওয়া হয় নাই। যখন এই টিচারেরা একটু পপুলার হতো, ছাত্ররা তাদেরকে শ্রদ্ধা করতো, ভালোবাসতো, তাদের সঙ্গ থাকতো। কিশোর ছাত্র, তারা শিশু থেকে কিশোর হচ্ছে, ছাত্রদেরকে তারা আইকন মনে করতেছে, মডেল মনে করতেছে। সঙ্গে সঙ্গে সেই টিচারের শিখে পদত্যাগ করতে বাধ্য করা হতো, রিজাইন করতে বাধ্য করা হতো, অথবা তার ইনক্রিমেন্ট বাড়ানো হতো না, বিভিন্ন ফ্যাসিলিটি দেওয়া হতো না, ছুটি দেওয়া হতো না। ঈদের সময় বিশেষ করে খুব মেন্টাল টর্চার করা হতো। বাধ্য হয়ে তারা, যেহেতু দুর্গম এলাকা, তখন তারা চাকরি ছেড়ে দিয়ে চলে যেত। আমি একজন টিচারের আবির, কথা এখানে না আমি আবির বলতে স্যার, চাই, মুবিন মেহেদী স্যার। আবির ভাই ছিল, মবিন ভাই ছিল, আজম ভাই ছিল আবাসিকে, তারপরে তুমি মনে করো যে প্যারেডে কায়ুম ভাই ছিল, সিনা স্যার ছিল, অনেক নিবেদিত প্রাণ লোক ছিল। এবং আমি একজন টিচারের কথা এখন আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, যে ধর্মদাস মন্ডল, ওই দুর্গম পাহাড়ে উনি চারুকলার টিচার ছিলেন, বাচ্চাদেরকে আর্ট শিখাতেন। আর ওনার ভিতরে আরেকটা প্রতিভা ছিল, উনি খুব সুন্দর নাচ গান কবিতা আবৃত্তি এই সমস্ত সাংস্কৃতিক পারফর্মে উনি যথেষ্ট ভূমিকা রাখতেন। তো উনি আমাকে যেটা বললেন যে আমরা তখন ঢাকায় মহাজাতক, তখন লামাতে উনি একটা কাগজ নিয়ে আসছেন যে উনি রিজাইন করবেন। ওনার একটা সরকারি, ওনার উপজেলা সাতক্ষীরা শ্যামনগরে ওনার একটা সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলে ওনার শিক্ষকতা চাকরি হয়েছে, হাই স্কুলে। তো স্বাভাবিকভাবে উনি মহাজাতকের কাছে রিজাইন লেটার নিয়ে গেলেন এবং মহাজাতকের কাছে দোয়া চাইলেন যে আমি স্কুলের শিক্ষক হিসেবে জয়েন করতে চাচ্ছি, আমি এখান থেকে চলে যেতে চাচ্ছি। মহাজাতক খুব উষ্মা প্রকাশ করলেন যে আপনি একটা হাই স্কুলের টিচার হবেন, জীবন একটা টিচার হয়ে শেষ হয়ে যাবে। তো উনি মানে হাসি খুশি হয়ে আবার বের হয়ে আসছে। আমি বললাম কি হলো দাদা?
বলে যে না গুরুজি আমার রিজাইন লেটার অ্যাকসেপ্ট করে নাই, গুরুজি আক্ষেপ করছে যে আপনি একটা হাই স্কুলের টিচার হয়ে সারা জীবন কাটাবেন, একটা হাই স্কুলের টিচার হয়ে জীবন শেষ করবেন। আমি তো আপনাকে নিয়ে স্বপ্ন দেখতেছি, এখানে কোয়ান্টাম কসমো ইউনিভার্সিটি হবে, আপনি চারুকলা ডিপার্টমেন্টের হেড হবেন, আপনাকে তো আমি চারুকলায় পিএইচডি করাবো ঢাকা ভার্সিটি থেকে। তো একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে সে চারুকলার উপরে পিএইচডি করবে কোয়ান্টাম কসমো ইউনিভার্সিটি, যে চারুকলা ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা বিভাগের প্রধান হবে, তো সঙ্গে সঙ্গে সে রিজাইন লেটারটা মহাজাতক ছিঁড়ে ফেলছে, যান কাজ করেন, হাই স্কুলের টিচার হইতে হবে না। উনি মনের সুখে বাসায় জানাই দিলেন যে উনি হাই স্কুলে চাকরিটা করবেন না, উনি কোয়ান্টামেই থাকবেন এবং উনি কোয়ান্টাম থেকে পিএইচডি করবেন। এবং ওনার এই 2-3 মাস আমি ওনাকে মাটি দিয়ে হাঁটতে দেখিনি, ওনার ওজন এত হালকা হয়ে গেছিল যে উনি বাতাসে ঘুরে বেড়াচ্ছেন, এরকম একটা অবস্থা। দেখা হলেই সে আমাকে অনেক আশার কথা শোনাতো, সফলতার কথা শোনাতো, যে সে আগামীতে সে পিএইচডি করার জন্য ঢাকায় আসতেছে এবং পিএইচডি করে কোয়ান্টাম কসমো ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ যখন হবে বা কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের চারুকলা বিভাগের সে প্রধান হবে। 3 থেকে 4 মাস পর হঠাৎ দেখি চোখ মুখ কালো, উনি তরস্ত হয়ে আমাকে খোঁজ করতেছেন। আমি পাহাড়ে ছিলাম, পাহাড় থেকে আসলাম, আমার ফোন করলাম, দাদা আপনি আমাকে খুঁজতেছিলেন কেন? বলে যে স্যার সর্বনাশ হয়ে গেছে, একটু দেখা করা দরকার। তাহলে ঠিক আছে, আপনি সন্ধ্যার পর অফিসে আসলেন। উনি সন্ধ্যার পর অফিসে আসলেন, আমাকে দরবারে এক কানিতে নিয়ে যায়, মলিন মুখে যেটা বললেন, যেটা আমি শোনার আগ মোটে প্রস্তুত ছিলাম না। উনি বললেন যে আমাকে সালে স্যার বলছে আপনাকে রিজাইন করতে হবে। তা আমি আকাশ থেকে পড়ছে ধর্মদাস বাবু, যে কেন আমি রিজাইন করবো? বলছেন আপনাকে রিজাইন করতে হবে, আসলে আপনাকে যে পারপাস আমরা চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা আউটপুটটা পাচ্ছি না। উনি কিন্তু বাচ্চাদেরকে আর্ট শেখানোর ভিতরেও অতিরিক্ত উনি সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনা করতেন, বাচ্চাদেরকে নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠানে সে বিভিন্ন পারফর্মে সহযোগিতা করতেন। সালে কি আউটপুট দিচ্ছে, ওর যোগ্যতাটা কি? সালের যোগ্যতা হচ্ছে সে মহাজাতকের অন্ধভক্ত। মহাজাতক যদি নিজেকে ইমাম মাহাদি দাবি করে, মহাজাতক যদি ইমাম মাহাদি দাবি করে, সালেহ আহমেদ হচ্ছে একমাত্র অর্গানিয়ার যে সবার আগে বায়াত করবে। তো পরে ধর্মদাস বাবুকে আমি জিজ্ঞাসা করলাম যে দাদা কি সমস্যা? বললো যে এরকম সালেহ স্যার আমাকে রিজাইন করতে বলছে। আমি সালেহ স্যারকে বলছি আমি রিজাইন কেন করবো? বলছে যে দেখেন আপনাকে দিয়ে আমাদের যে সার্ভিস আমরা আশা করছিলাম এই সার্ভিসটা তো আমরা পাচ্ছি না। তো তখন সে মানে বিস্মিত হয়ে গেছে। পরে সে আমি বললাম যে তাহলে আপনি একটু ঢাকায় কথা বলেন। বলে যে আমাকে তো গুরুজি নিজে বলে গেছে আমাকে পিএইচডি করাবে। আমি বললাম হ্যাঁ এই জন্য আপনাকে ঢাকায় কথা বলতে হবে, কারণ আপনাকে যে পিএইচডি করাবে এটা আমাকে বলেন, এটা তো আপনাকে সিঙ্গেল 1-to-1 কথা হয়েছে, আপনি ঢাকায় যোগাযোগ করেন। তো পরে উনি ঢাকায় যোগাযোগ করলেন। ঢাকায় যোগাযোগ করার পরে সম্ভবত লাকিয়াপার সাথে ওনার কথা হয়। তো লাকিয়াপা ওনাকে যেটা জানালো যে আপনাকে সালে স্যার কি বলে, বলে সালে স্যার আমাকে রিজাইন করতে বলছে। বলছে যেহেতু উনি আপনার সেবক আপনি রিজাইন করাটাই ভালো হবে। তো যেহেতু উনি খুব নরম মানুষ ছিলেন, উনি বললেন যে আমি একটু গুরুজির সাথে কথা বলতে চাই। বললো যে না গুরুজি ব্যস্ত আছে, গুরুজির সাথে তো এই মুহূর্তে কথা বলা যাবে না, আপনি কিছু বলার থাকলে আমাকে বলেন, আমি শুনে আপনাকে জানাবো। তো বলে দেখো আমি গুরুজি আমাকে বলছিলেন যে আমার একটা সরকারি জব হয়েছিল প্রাইমারি হাই স্কুলে, উনি আমাকে পিএইচডি করতে চেয়েছিল, এখন তো আমি এমন কোনো অপরাধ করি নাই যে আমাকে রিজাইন করতে হবে, এটা একটু ওনাকে জানাই দেন, এখন আমি কি করব। ঠিক পরের দিনই লাকিয়াপা তাকে জানিয়ে দেয় যে না সালে ভাই সিদ্ধান্তটাই আপনি বাস্তবায়ন করেন, গুরুজি বলছে, গুরুজি আপনার প্রতি দোয়া থাকবে, যে ধর্মদাসের প্রতি গুরুজির দোয়া থাকবে, গুরুজি বলেছেন যে সেবক হিসাবে সালে আহমেদ যা বলছে এটাই যেন আপনি করেন। তখন বাধ্য হয় তিনি রিজাইন করলেন এবং সাতক্ষীরা শ্যামনগরে ফিরে গেলেন। সম্ভবত এখন একটা উনি কিন্ডারগার্টেনের শিক্ষকতা করতেছেন, ওই হাই স্কুল আর তার কিন্তু জবটা হয়নি। তো এই হচ্ছে মানুষকে যখন স্বপ্ন দেখানো হয় 30-30 স্বপ্ন, এই স্বপ্নগুলো কিন্তু এইভাবেই স্বপ্নগুলো উড়ে যায়, ভঙ্গ হয়ে যায়। এবং এই ধরনের অনেক স্বপ্ন কিন্তু উনি আমাদেরকেও দেখিয়েছেন। আমাদের সোনালী আকাশগুলোকে কিন্তু উনি কালো মেঘে ঢেকে দিয়েছেন এই মহাজাতক। আমাদেরকে এরকম স্বপ্ন দেখানো হয়েছিল যে আমরা ফুলসিরাত পার হয়ে আমরা বেহেশতে যাব, আমরা সৃষ্টির সেবা করে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সান্নিধ্যে থাকবো। এবং আমরা শুধুমাত্র সবাই তো নিজেকে নিয়ে চিন্তা করে, কিন্তু কোয়ান্টাম সৃষ্টিকে নিয়ে চিন্তা করে। সো আমরা সবার ভিতরে একটা ব্যতিক্রম ধর্মী, আমাদের এই স্বপ্নটা চিরদিন থাকবে, আমাদেরকে ইতিহাসের আমরা একটা অংশ হব। আমরা অর্গানিয়াররা হেলিকপ্টারে করে অর্গানিয়ার মিটিং এ যোগ দেব। লস অ্যাঞ্জেলসে, ক্যালিফোর্নিয়ায়, জার্মানি ফ্রাঙ্কফুর্টে কোয়ান্টামের অর্গানিয়াররা থাকবে। তারা বিভিন্ন দেশ থেকে প্লেনে নিয়ে বিশেষ বিমানে করে এসে, হেলিকপ্টারে করে এসে, আমি যদি এই কথাগুলো মিথ্যা বলে থাকি আমি শপথ করে বলছি আমি মরার আগে আমার জন্য জবান বন্ধ হয়ে যায়। কালকে রাতেও আমরা এই অর্গানিয়াররা কালকে এক জায়গায় বসছিলাম 6 জন, আমরা সেখানে এই কথাগুলো আলোচনা করছি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, শুধু না পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে হেলিকপ্টারে করে বিশেষ বিমানে করে অর্গানিয়াররা আসবে। তারা শুধু বাংলাদেশে না, তারা বিশ্বকে নেতৃত্ব দেবে। এভাবে মহাজাতক আমাদেরকে মুরগা বানাইছে, ফার্মের মুরগা। এটাও মহাজাতকের মনোছবি, এটা বাস্তবায়ন হয় নাই, কিন্তু এটা বাস্তবায়ন হয় নাই। এবং এটা হচ্ছে কত বড় সে একটা প্রতারক, আর আমরা কত বড় আহাম্মক
যে সে আমাদেরকে যে স্বপ্ন দেখাইছে ওই ট্যাবলেট আবার আমরা খায় ফেলছি, মানে মাদক না গ্রহণ করে আমরা নেশাগ্রস্ত হয়ে গেছি। একজন বলছে এটা মহাজাতকের দক্ষতা, উনি তো আমাদেরকে বাধ্য করে নাই, উনি বলছে আমরা খুশিতে নাচে নাচে এটা আমরা করছি, তো এটা তো তার দক্ষতা, যে সে একটা মেধাবী প্রতারক, আমাদেরকে সে মুর্গা বানায় দিছে। ঠিক এই যে কথাটা বলছিলাম যে 16 ডিসেম্বরে মার্চ পাস্ট আর ডিসপ্লে দেখে যে সমস্ত আমলারা শিক্ষাবিদরা সুধীজনেরা মুগ্ধ হন, তাদের কাছে বিনীত অনুরোধ করব আপনারা ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে কথা বলেন, তারা কত অসহায়ের ভিতরে থাকে, তাদের জীবনযাপনের মান, আবাসন ব্যবস্থা কত ভঙ্গুর, এবং এই ছাত্রদের খাবারের মান থেকে সুবিধার মান কত অসহায়, শুধুমাত্র এই প্যারেড ডিসপ্লে দেখে মুগ্ধ হয়ে আপনার সার্টিফিকেট দিবেন না। আর এই যে ধ্যানঘর, এই করোনা মহামারীর সময় 18 দিনে 21 কোটি টাকা যারা উপার্জনের স্বপ্ন দেখে, তারা কিন্তু পারবে, আমি বলি যে তারা টাকা সংগ্রহ করতে পারবে, কিন্তু এদের তো কারো কল্যাণ হবে না। একজন মুমূর্ষু রোগীর প্রয়োজন ঔষধ, লিপস্টিক নয়। ধ্যানঘরে এই মুহূর্তে প্রয়োজন নাই, প্রয়োজন হচ্ছে ওখানকার মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য আধুনিক শিক্ষা এবং বাচ্চাদেরকে আলোকিত করার জন্য একটা স্থায়ী শিক্ষক কাঠামো। সেই শিক্ষকরা তাদেরকে শুধু লেখাপড়া শিখাবে, প্যারেড ডিসপ্লে খেলাধুলা এটা সেকেন্ডারি পার্ট। একটা ছাত্রের জন্য প্রথম প্রয়োজন লেখাপড়া লেখাপড়া লেখাপড়া। তো ধন্যবাদ সবাইকে। আসলে 30-30 যেটা, এটা 30-30 সে তার প্রতারণার ক্ষেত্রে 30-30 পেয়েছে, এটা আসলে কম পাইছে, 30 তার 60 পাওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আনোয়ার ভাই, আপনি অনেকক্ষণ কথা বললেন। আমি একটু কথা বলবো। মেহেদী হাসান ভাই, হ্যাঁ বলেন। আচ্ছা, আমার কথা হচ্ছে একটা নিউজ পেপার আপনি যখন প্রতিদিন সকালবেলা নেন, আপনি নিউজ পেপারে কি নিউজ গুলো দেখেন? পজিটিভ নিউজও থাকে, নেগেটিভ নিউজও থাকে, তাই তো? দিস ইজ ওয়াই ইটস কল্ড নিউজ পেপার। এখন এই যে 30 মিনিটের যে অডিওটা দেখলাম, ভিডিওটা দেখলাম, এইখানে এই যে এইসব স্যাড স্টোরি গুলো এগুলো নেই কেন? শুধু পজিটিভ নিউজ কেন? এবার আপনি আসেন, যেখানে শুধুমাত্র পজিটিভ নিউজ গুলো থাকে সেটাকে কি বলে? সেটাকে বলে প্রসপেক্টাস। সেটাকে নিউজ পেপার বা বুলেটিন বলে না, সেটাকে বলে প্রসপেক্টাস। এখন একটা অর্গানাইজেশন একটা প্রসপেক্টাস ছাপায় এবং সেটা বিলি করে এবং প্রসপেক্টাস দিয়ে প্রচারণা চালায় কখন? স্কুল কলেজগুলো ঠিক যেই কারণে চালায় সেই একই কারণে, বেশি বেশি গ্রাহক সেখানে আসুক। কোচিং সেন্টার, এক্স্যাক্টলি, বেশি বেশি গ্রাহক আসুক, বেশি বেশি স্টুডেন্ট আসুক, আমার টাকা ইনকাম বেশি হোক। এরপরেও আর নতুন করে আমার মনে হয় না কাউকে কিছু বোঝানোর দরকার আছে। ধন্যবাদ। ধন্যবাদ, ভালো বলেছেন। আমি প্রথম 2020-এ একটা ভিডিও দেখি, আমাদের এখানে একজন শেয়ার করে। সেই ভিডিওটা এমন ভাবে করা হয়েছে, মানে করোনা মৃতদের দাফন কাফনের ব্যাপারে, যে ভিডিওটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে মনে হয় দাফন কাফনের ব্যবস্থা আর কেউ করছে না, একমাত্র কোয়ান্টাম মেথডই করছে। ভিডিওটা এমন ভাবে বানানো হয়েছিল আর কি। তো পরে আমি আমার যারা বাংলাদেশে যে সমস্ত ফ্রেন্ডরা থাকে তাদের সাথে কথা বললাম ভিডিওটা নিয়ে। তো কথা বলার পরে যেটা বুঝলাম যে আসলে কোয়ান্টাম তেমন কিছু করে নাই, বরং কোয়ান্টামের চেয়ে অনেক বেশি গুণ যারা করেছে তাদের কোনো প্রচারণা নাই। যেমন ইসলামিক ফাউন্ডেশন প্রচুর মৃতদেহ দাফন কাফন করেছে। তারপরে আরেকটা সংস্থা আছে ইসলামিক ফাউন্ডেশন, আঞ্জুমানে মফিদুল ইসলাম, জি। তারপরে এরকম যে আলমার্কাজুল ইসলাম একটা আছে। এরা এরকম এগুলো তো মানে দলীয় ভাবে করছে, মানে গ্রুপ বা এদের তো একটা সংস্থাই আছে। তাছাড়াও নাকি আরো অনেক আপনার স্বেচ্ছাসেবী দল এই দাফন কাফনের ব্যবস্থা করেছে। নারায়ণগঞ্জ একজন কমিশনার ভদ্রলোকই তো শত শত লাশ দাফন করেছে। আমি আপনাকে একটা কথা বলি, আমি তো চলে এসেছি বোধহয় 2018 সাল, মোস্ট প্রবাবলি 19 সালের মধ্যে, 19 সালের দিকে, এখন 19 সালে চলে এসেছি। এখন আমি ওইখানে যে প্রায় 2 বছর ছিলাম, আমি আমাদের এই যে শিক্ষকদের আবাসন, ওইখানে ছিল না, মানে পানিতে পর্যাপ্ত আয়রন ছিল, আয়রন গুলো ঠেকানোর জন্য কোনো ফিল্টার ছিল না, ঠিক আছে? তো 2 বছরে কোয়ান্টাম একটা ফিল্টারের ব্যবস্থা করতে পারে নাই শিক্ষক ফাউন্ডেশনে, শিক্ষকদের আবাসনে, ঠিক আছে? এদিকে তাদের তাদের আর্থিক অসঙ্গতি, টাকা নাই, ঠিক আছে, এটা অতিরিক্ত খরচ। হ্যাঁ, তারা একটা ফিল্টারের ব্যবস্থা করেছে, ওই ফিল্টার দিয়ে আয়রন যায় না, বরং আয়রন বেশি হয়, ঠিক আছে? মানে সবচেয়ে কম দামের একটা ফিল্টার যেটা হয় আর কি, মানে আমরা বাড়িতে যেগুলো বানাইতে পারবো আর কি, একটু কয়লা দিয়ে, একটু মানে আপনার এই যে কি নুড়ি পাথরও না, ইট ভাঙা ইট দিয়ে উপরে কিছু বালি দিয়ে একটা বানিয়ে দিয়েছে, কিন্তু এগুলো তো আসলে আয়রন ঠেকাতে পারে না। কিন্তু যখন এই বিষয় নিয়ে তাদের বলা হলো, দৃষ্টি আকর্ষণ করা হলো যে আমরা যারা শিক্ষকরা আছি তাদের দাঁতের কালার তো চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন গায়ের কালার চেঞ্জ হওয়ার মতো এরকম একটা অবস্থা। তো তখন
যেটা হইলো ওই দায়িত্বশীল আরেকজন ছিল, আর এক ইয়া শরীফ সাহেব। মানে এই শরীফ সাহেব কি বলবো, একে নিয়ে যদি সারা রাতও বলা হয় শেষ হবে না। আর এক মানে এটি অন্য শ্রেণীর বাটপার, ঠিক আছে, মহাজাতকের উত্তরসূরি আর কি হবে। সালেহ বাটপার এবং শরীফ বাটপারের মধ্যেই সবসময় একটা ঝগড়া লেগে থাকতো। যাই হোক, সেটা অন্য আলোচনা। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই একে বলার পরে এ বললো যে অনেক খরচ হয়ে যাচ্ছে ফাউন্ডেশনের, অনেক টাকা খরচ, ঠিক আছে, তারা এই শিক্ষকদের আবাসনে ওইখানে একটা ফিল্টারের ব্যবস্থা করতে পারবে না। আর যখন আপনি তাদের মুখ থেকে কোনো কিছু শুনবেন, এত সাবলীল ভাবে আপনাকে বলবে যেন কিছু টাকা ওইখান থেকে পকেট থেকে বের করে দিয়ে আপনি তাদের কাছ থেকে চলে আসেন, যে ভাই, বা অভাবের কথা বললে বিষয়টা এরকম হয় যে ঠিক আছে ভাই, দরকার নাই, হ্যাঁ, ভালো থাকেন। কিন্তু এদিকে তো হাজার হাজার একর জমি কিনছে, ঠিক আছে, মানুষকে ঠকাচ্ছে, একজনের জমি আর একজনের কাছ থেকে কিনছে, হ্যাঁ, তারপরে আপনার জাকাতের অন্য টাকা দিয়ে হাজার লোনের টাকা ব্যবসা হাতিয়ে করছে। নিচ্ছে প্রতিনিয়ত। লামায় হিলিং এর কথা বলে হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছে, হিলিং বলে কোনো কিছু হয় না। তো এই যে জোচ্চুরি গুলো করছে, আর এই শিক্ষকদের উন্নয়নের জন্য 2 টাকা খরচ করতে পারছে না, কোন শিক্ষক স্থায়ী সেখানে? প্রতিদিন ওইখানে শিক্ষক যারা আছেন তারা বাধ্য হয়ে আছেন এবং প্রতিদিনই দোয়া পড়েন আর কি, যে আগামীকাল যে শরীফ অথবা সালের সাথে যেন দেখা না হয়, বা যদি দেখাও হয় তার কোপ দৃষ্টি যেন আমার উপরে না পড়ে, ঠিক আছে। বলেন কি? অবশ্যই এটা একটা মানসিক চর্চা, তারা প্রতিদিনই সেইখানে মানে একটা মানসিক নির্যাতনের শিকার হয়। তাদের স্বাভাবিক জীবনযাপন আছে? কি স্বাভাবিক জীবনযাপন করে ওইখানে? শরীফ হয়তো সালেহ সম্পর্কে লিখছে, সালেহ শরীফের সম্পর্কে লিখছে, শরীফের সম্পর্কে মামুন লিখছে, মানে একজনের পিছনে আরেকজনকে লাগিয়ে দেয়া আছে। আমার একটা এগুলো কাজিনও গত সবসময় 2-3 মাস স্থায়ী। আগে ছেড়ে চলে আসছে চাকরি। কে? আমার একটা কাজিনও গত 2-3 মাস আগে ওখানে শিক্ষক ছিল, মনে হয় চাকরি ছেড়ে চলে আসছে। চাকরি ছেড়ে চলে, আচ্ছা, চাকরি ছেড়ে, স্বাভাবিক কোনো মানুষ এখানে এত দীর্ঘ সময় ভালো থাকতে পারে না। প্রতিষ্ঠান, এত ভালো প্রতিষ্ঠান, এতগুলো সেবামূলক কার্যক্রম, তাদের মানুষ চাকরি ছেড়ে চলে আসবে কেন? চলে না আস সুফিয়ান ভাই, এখানে ব্যাপারটা হচ্ছে যে 10টা শোনেন শোনেন, খারাপ আমি বলি মানুষের একটা ভিতরে কথা, আপনি যে একটা ভালো এমনও মানুষ থাকতে হয়েছে, পারবেন না। মেহেদী, মেহেদী ভাই, আমি বলছি এমনও হয়েছে যে অনেকগুলো স্টুডেন্ট রাজশাহী সেন্টার থেকে পাঠিয়েছে, ঠিক আছে, ওরা আসছে, এই 2 দিন থেকে তৃতীয় দিন না বলেই চলে গেছে আর কি। স্টুডেন্টরা পর্যন্ত কাউকে কোনো কিছুই বলে নাই, চলে গেছে আর কি, ঠিক স্টুডেন্ট। আছে। মানে মানে ভিক্ষা চাই না কুত্তা ঠেকা, বিষয়টা হচ্ছে এরকম। হয়তো কেউ কেউ আসতে অনেক স্বপ্ন যে এখানে আসতে কিছুটা সময় স্টুডেন্ট পড়াবে, কিছুটা সময় নিজে পড়বে, ঠিক আছে, পারিবারিক অবস্থা এরকম সচ্ছল না, গ্রাজুয়েশন করে ফেলছে, এখানে সে নিজে একটু পড়বে আর হচ্ছে স্টুডেন্ট পড়াবে, মানে নিজে পড়বে এবং স্টুডেন্ট পড়াবে। এখানে দেখা যায় যে ওকে ব্যস্ত রাখে সকাল 5টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত, ও পড়বে কি? বুঝতে পেরেছি। সবচেয়ে বড় কথা যে আপনার 30 পর্যন্ত এজ থাকা পর্যন্ত তারা আপনার সাথে সহনীয় আচরণ করবে, ঠিক আছে। যখন গভর্নমেন্ট এজের বয়স 30 পার হয়ে গেল, তখন আপনি ওকে তোয়াজ করে চলবেন আর কি। হ্যাঁ, ও যদি ধমকও দেয় তারপরে আপনি কিছু বলবেন না, আর ছুটি তো আপনি চাইবেনই না। এটা এক এটা তো ধরনের প্রহসন, নির্যাতন। পুরা শিক্ষক কোনো জেলখানা। কাঠামো নাই, কোনো কর্মচারী কাঠামো নাই, কিছুই নাই। ওইখানে আনোয়ার ভাই যে দায়িত্বে ছিলেন, ওই দায়িত্বে এখন আসাদ নামে একজনকে আমি দেখে এসেছি আছে। ও যদি 2 দিন পরে চলে যায়, ও কোথায় যাবে? ওর কাঠামোটা কি? মানে এখানে চাকরি করার, মানে চাকরিতে যারা করবে তাদের কোনো নির্দিষ্ট নিয়ম কানুন কই? উনি আসাদ স্যালারি যার কই? কথা বললেন, আরিফ উনি নামে কি একজন উনি আছে, তো আরিফ, উনি এবং কি আরিফ মনে হয় অ্যাডভোকেট আরিফ, আরিফ, অ্যাডভোকেট কিনা আমি জানি না, আরিফ আর কি, কন্টামের তথাকথিত অ্যাডভোকেট। এই আরিফ জি লোকটা, জি, ঢাকা ভার্সিটি। হ্যাঁ, এই আরিফ লোকটা কি করে, ওই ওই মনে হয় টিচারদেরকে নির্বাচন করে কার বেতন কি হবে, ঠিক আছে। আমি শেষ পর্যন্ত দেখে আসছি, ও 7,000, 6,000, 3,000, 4,000, 5,000 টাকা দেয়। আর বাংলাদেশ হচ্ছে একটা ওভার পপুলেটেড কান্ট্রি, এইখানে প্রচুর শিক্ষিত ছেলে মেয়ে আছে, জব অ্যাভেলেবেল না, সবাই ওইখানে যাচ্ছে, বাধ্য হয়ে অনেক অনেক কিছু করতেছে, ঠিক আছে। হ্যাঁ, যে বাড়িতে আছি, বাড়িতে থাকলে বাপ মায়ের ঘাড়ের উপর থাকি, চোখের সামনে থাকি, অত কিছু করতেছি না, ঠিক আছে, ওইখানে যায় থাকি, খাওয়াটা বাইরে খাই, 1,000, 2,000, 3,000 টাকা যা দেয় দিবে আর কি। আপনি 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 যদি সুযোগ থাকলেই সুযোগ নেন, তাহলে আপনি কি সুযোগ সন্ধানী? আপনি সেবার কথা বলছেন কেন তাহলে? আপনার কোনো আচ্ছা, কাঠামো নাই। জি, যাই হোক, যাই হোক, মানে আলহামদুলিল্লাহ। প্রতারণা এইভাবে প্রকাশিত হওয়ার পরেও যদি তার অন্ধ ভক্তকুল না বোঝে আর কি, তাহলে তারা বুঝবে না। কুকুর কামড় দিলেও বলবে মহাজাতকের কাছে গিয়ে ভ্যাকসিন না নিয়ে, ঠিক আছে, যে গুরু ফু দিয়ে দেন, হ্যাঁ, আমার তাহলে বাচ্চা হবে না আর কি। মানে কুকুরে কামড় দিলে তো বাচ্চা টাচ্চা হয় শুনেছি আর কি।
মহাজাতক তো এত বছরে অনেক টাকা কামাইছে, অনেক কোটি কোটি টাকা ওনার আছে। উনি নিজে থেকে নিজের পকেট থেকে 21 কোটি টাকা দিয়ে কেন ধ্যানঘর বানাই দিতেছে না? বা অনেক জমি আছে তো, কিছু জমি বিক্রি করে ওই টাকা দিয়ে ধ্যানঘর কেন বানাইতেছেন? উনি আবার মানুষের কাছে হাত পাততেছে। ওই মানে বিষয়টা এরকম। 37 লাখ টাকা কামাইবো। সবচেয়ে বড় কথা, মসজিদ নির্মাণ হয়েছে তো, এর আগে কিন্তু মসজিদের কথা বলছিল যে নাই তো মসজিদ নির্মাণের টাকা তুলছে। হ্যাঁ, 19 দিনে যে প্রতিষ্ঠান 19 কোটি তুলতে পারে, সেই প্রতিষ্ঠান এবার ঘটনাটা একটা কত বছর আনোয়ার ভাই, কত সালে আপনারা মসজিদের কথা বলে টাকা তোলা শুরু করছেন? 2010 সাল থেকে। 2010 সাল থেকে। তাহলে গত এই 23 বছর আপনারা কত টাকা তুলছেন মসজিদের নামে? মানে এই মহাজাতক 19 দিনে যে লোকটা 19 কোটি তোলার ক্ষমতা রাখে, সে মসজিদের নামে তাহলে গত আপনার এই 23 বছরে কি তুলছে? 22 বছরে। এবার তাহলে এই ঘটনাটাকে আরেকটা ঘটনার সাথে রিলেট করি। বেশ কিছু বছর আগে টিভিতে নিউজ দেখাচ্ছিল, চিটাগং এর একটা ভিক্ষুক, উনি চিটাগং এ ভিক্ষা করে ওই ভিক্ষার টাকা দিয়ে 7 তলা বাড়ি করছে। ওনার 7 তলা বাড়ি আছে, এরপরে উনি ভিক্ষা করে। হ্যাঁ, মানে ওই বাড়ির সামনে বা অন্য কোথাও উনি এরপরেও ভিক্ষা করে। ব্যাপারটা এক্স্যাক্টলি সেম, মানে দুইটা ঘটনাই সেম। উনিও ভিক্ষাই করতেছে আর অনেক কিছু করে 21 কোটি টাকা দিয়ে এটা করবেও, এরপরেও আবার ভিক্ষাই করবে। এই ঘটনা দুইটা পুরোপুরি 100% রিলেটেড। হ্যাঁ, তা তো অবশ্যই। মসজিদ কিন্তু হয় নাই, কিন্তু ধ্যানঘর হবে। কখনো হবেও না, কখনো হবেও না। হবে না, ধ্যানঘর হবে। ধ্যানঘর কেন? শয়তানের ধ্যানঘর হবে, মসজিদ হবে না। হ্যাঁ, শয়তানি করার জন্য তো একটা কিছু দরকার আর কি। মসজিদে তো শয়তানি করতে পারবে না। আলহামদুলিল্লাহ, আপনাদের অনেকেই অনেক কথা শুনলাম আমরা আজকে। আমরা ইনশাল্লাহ আগামী পর্বে এই জিনিসটা কন্টিনিউ করব 30-30, যদি অন্য কোনো টপিক আমরা না ইমার্জেন্সি না পাই। তো আজকে আমাদের এখানে শেষ করে দিতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যারা আমাদেরকে দেখে আমাদের পরবর্তীতে দেখবেন আমাদের রেকর্ডিং। আপনারা দেখলেন আমরা আজকে 30-30 কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছি। এখানে আরো সামনে আরো কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা জাস্ট অল্প কিছুক্ষণ প্রথম 7-8 মিনিটের ভিডিও দেখে যতটুকু আলোচনায় আনতে পেরেছি এনেছি। ইনশাল্লাহ আবার আপনাদের সাথে আগামী সপ্তাহে আমরা দেখা করব শুক্রবার বাংলাদেশ টাইম বিকেল 4টার সময়। আমরা আজকে একটু দেরি হয়ে গেছিল টেকনিক্যাল ডিফিকাল্টিজের কারণে, এছাড়া আমরা মানে সঠিক সময়ে শুরু করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।